তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে নিয়ে একটা কবিতা লিখেছিলেন, সেখানে লাস্ট লাইন ছিল, ভয় না পেলে ভয় দেখাবে কাকে। আজকে কি দুজন দুজন WBCS অফিসার ওনারা সাসপেন্ড করে দিল, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। কি সাহস! আন্ডার হুইচ রুল? বাবা সাহেব আম্বেদকর এই কনস্টিটিউশন তৈরি করেনি। আমরা সবাই ছোট থেকে জানি, যেদিন ডেট অফ নোটিফিকেশন হয় ইলেকশনের, সেদিন থেকে ইলেকশন কমিশন অ্যাকশন নিতে পারে। আমরাও দেখে দেখে তাদের ঠিকমতো আমরা মানে অন্যান্য জায়গায় আমরা তাদের অল্টারনেটিভ দিয়ে দিই। এখন ইলেকশনের অনেক বাকি আছে। এখন থেকে কি ভেবেছেন? এই এনআরসির নাম করে ব্যাক ডোরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন? অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। যে কোনো সরকারি কর্মচারীদের পাশে গভর্নমেন্ট ছিল, আছে, থাকবে। টিচারদের ব্যাপারেও আপনারা জানেন, যাদের চাকরি গেছে। হচ্ছে যে কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে না, অর্থাৎ নির্বাচন কমিশনকে সরাসরি চ্যালেঞ্জ নিতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া তো মুখ্য সচিব এগোতে পারবে না, কারণ মুখ্য সচিব যে নির্দেশ, যে যা কিছুই রিপোর্ট পাঠাবে, যাই করবে, সেগুলো মুখ্যমন্ত্রীর আদেশ ছাড়া বা মুখ্যমন্ত্রীর সঙ্গে সলা পরামর্শ ছাড়া সেই রিপোর্ট পাঠাতে পারে না। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একাধিক সভাতে থেকে বলেছিলেন যে তাদের বিরুদ্ধে, অর্থাৎ যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, পাসওয়ার্ড শেয়ার থেকে শুরু করে ভুয়ো ভোটারদের নাম ঢোকানো, সেই আধিকারিকদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছিল, সেই আধিকারিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার কথা বলে একেবারে সরাসরি প্রকাশ্যে সভা থেকে বলে দিয়েছিলেন। অর্থাৎ কোথাও মনোজ পন্থের যেটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আগে থেকেই একটা হয়ে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাতে। কিন্তু আমাদের সকলের অপেক্ষা ছিল যে যদি কোনো রকম কোনো ব্যবস্থা না নেওয়া হয়, যদি কোনো রকম কোনো এই আধিকারিকদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নির্দেশিকা না মানেন মুখ্য সচিব, তাহলে মুখ্য সচিব কী করতে পারেন। অবশ্যই আমাদের সেই বিষয়টাও জানা ছিল যে মুখ্য সচিব কিন্তু কড়া পদক্ষেপ নিতে পারে। তার যে অটোনমাস বডি, তার যে স্বতন্ত্র নিরপেক্ষতা রয়েছে, নিরপেক্ষ যে সংস্থা, তাদের যে সংবিধান যে অধিকার দিয়েছে, তাদের সংবিধান যে সাংবিধানিক অধিকার দিয়েছে, সেই সাংবিধানিক অধিকার বলে অনেক কিছুই করতে পারেন। সরাসরি মুখ্য সচিবকে যেভাবে তলব করেছেন তার বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নিতে পারেন, অর্থাৎ তাকে এই নির্বাচন প্রক্রিয়াতে অংশগ্রহণ নাও করাতে পারে, এমন সিদ্ধান্ত হতে পারে এবং তার চেয়েও আরও ভয়ঙ্কর কিছু হতে পারে। সুতরাং সেই সমস্ত কথাই কি জানতেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? না জেনেই কি এই সমস্ত কথাবার্তা বলেছিলেন? আপনারা যদি কেউ এই কথাটা বলে থাকেন, তা ভেবে থাকেন, বা সেটা ভুল করবেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে নির্বাচন কমিশনের ক্ষমতা কত দূর। কিন্তু নির্বাচন কমিশনের ক্ষমতার যে একটা বিস্তৃতি রয়েছে, সেটা জেনেও কেন এমন কাণ্ড করলেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি যে বিষয়টা করতে গেছেন, যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংঘর্ষ করে বড় হয়ে ওঠা একজন নেত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংঘর্ষ করেছেন। কখনো যে ইউপিএর সঙ্গে সরকারে ছিলেন, আবার ইউপিএর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি সরকার থেকে সরে গেছিলেন। কখনো সিপিএমের সঙ্গে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে লড়াই করেছেন, কোনো কিছু হলেই আন্দোলনে নেমে যেতেই, ধর্নায় নেমে বসে পড়তেন, বিভিন্ন কর্মসূচি নিয়ে ফেলতেন, অনশনের মতো কর্মসূচি নিয়েছিলেন দীর্ঘদিন ধরে। সুতরাং এইখানেও কিন্তু ব্যতীত নয়। এই যে একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করা এবং সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াই করা, দুটোর মধ্যে একটা যথেষ্টভাবে তফাৎ রয়েছে, দুটোর মধ্যে একটা বড় ফারাক রয়েছে। যেমন নির্বাচন কমিশনের একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে লাগলে, বা ধরুন কেন্দ্র সরকারের বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন বা বিভিন্ন ধরনের মোশন তুলছেন, কিন্তু সেখানে একটা রাজনৈতিক দলের সঙ্গে একটা রাজনৈতিকভাবে লড়াই চলে। কিন্তু নির্বাচন কমিশন তো কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় নেই। নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন কিন্তু সেই রাজনৈতিক দল থেকে একটা প্রতিষ্ঠিত গড়ে তোলে, একটা রাজনৈতিক দলের নেতাকে সেখানে তাকে জনপ্রতিনিধি তৈরি করে দেয়। একটা সরকার যখন থাকে না তখন নির্বাচনের মাধ্যমে সেটা সরকার করতে নির্বাচন কমিশন সাহায্য করে। সেই নির্বাচন কমিশন কিন্তু একটা সংস্থা, মানে ভারতবর্ষের সংবিধান গৃহীত যে সংস্থা, সেই নির্বাচন কমিশনকে সরাসরি চ্যালেঞ্জ করে একেবারে বড় বিপদ ডেকে এনেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে তার নিজের তো বিপদ দেখেইছেন, পাশাপাশি যে মনোজ পন্থ, তিনি একজন ক্যাডার লোক, তিনি আইএএস ব্যক্তি, তার কিন্তু একটা বিপদের খাড়া ডেকে আনলেন। আগামী সার্ভিস জীবনে তার কি হতে চলেছে আমাদের সেটা নজর রাখতে হবে। খুব সহজভাবে যে নিচ্ছে নির্বাচন কমিশন, এই যে কয়েকদিন আগে নির্বাচন কমিশন মনোজ পন্থকে একটি চিঠি করেন এবং চিঠি করে বলেন যে সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, অর্থাৎ 2 ইআরও এবং 2 AERO এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর, 2 জন হচ্ছে দক্ষিণ 24 পরগনার এবং 3 জন মেদিনীপুরের, এই সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে সাসপেন্ডের আগেই নোটিশ দিয়েছিল এবং তাদের বিরুদ্ধে শুধু সাসপেন্ড নয়, শুধু এফআইআরও করতে হবে, এমনই নির্দেশিকা ছিল সুপ্রিম কোর্টের, মাফ করবেন, জাতীয় নির্বাচন কমিশনের। কিন্তু তারপরে কিন্তু সেই বিষয় একেবারে বিভিন্ন সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ উগরে দেন এবং ক্ষোভ উগরে দেওয়ার ফলে কিন্তু নির্বাচন কমিশন সেটাকে তোয়াক্কা না করে নির্বাচন কমিশন কিন্তু বৃহস্পতি বা শুক্রবার এরকম দিনে কিন্তু তাদেরকে নোটিশ করেন, যেখানে সরাসরি বলা হয় যে দুর্নীতিগ্রস্ত আধিকারিক তাদের বিরুদ্ধে মামলা রুজু করতে, এফআইআর দর্জ করতে, সেটা মুখ্য সচিবকে সরাসরি নির্দেশ দেয়। কিন্তু মুখ্য সচিব সেই নির্দেশকে একেবারে সেই নির্দেশিকার বিরুদ্ধে সোমবার বিকেল 3টে পর্যন্ত তার টাইম লাইন ছিল, তাকে ডেডলাইন দেওয়া হয়েছিল। কিন্তু সেই ডেডলাইনের সময় তিনি জানাচ্ছেন, মুখ্য সচিব একেবারে লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানাচ্ছেন যে 2 জন আধিকারিককে নির্বাচন সংক্রান্ত কাজকর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং বাকি যে 3 জন আধিকারিক রয়েছেন, সেই 3 জন আধিকারিক, একজন ডেটা এন্ট্রি অপারেটর, একজন AERO, এই 2 জনের বিরুদ্ধে 2 জনকে নির্বাচন কমিশনের যে নির্বাচনী সংক্রান্ত কাজকর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বাকি 2 জন যে ERO এবং একজন AERO, তাদের মধ্যে এমন কি দেখলেন যে তাদের বিরুদ্ধে তাদেরকে সরিয়ে দেওয়া তো দূরের কথা, মানে তাদের বিরুদ্ধে এফআইআর করা তো দূরের কথা, তাদেরকে সরিয়ে দিলেন না, তাদেরকে বহাল রাখলেন। পাশাপাশি যুক্তি কি খাড়া করলেন মনোজ পন্থ? যুক্তি খাড়া করলেন যে এই সমস্ত আধিকারিকরা গতির সাথে কাজ করছে, শুধু এই সমস্ত আধিকারিকরা নয়, সমস্ত রাজ্যের সমস্ত আধিকারিকরা নির্বাচনের সময় যেভাবে কঠোর পরিশ্রম করে, সেই এখন যদি তাদের দলেরই কারোর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হয়, তাহলে সমগ্র একটা আমলাদের মধ্যে, সমগ্র কর্মীদের মধ্যে একটা এর বিরূপ প্রভাব পড়তে পারে, যে কাজের যে জোয়ার রয়েছে সেই জোয়ারে ভাঁটা পড়তে পারে, এমনটা নির্বাচন কমিশনকে আর কি বোঝাচ্ছিলেন। যে অর্থাৎ ঠাড়ে ঠাড়ে তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে নির্বাচন কমিশনের যে দায়িত্ব, সেই দায়িত্ব তিনি মানতে পারছেন না। নির্বাচন কমিশন বলেছিলেন এফআইআর করতে, এফআইআর করছি না। কেন এফআইআর করছি না? এই কারণে নির্বাচন কমিশন নির্বাচনের সময় আমরা দেখেছি বা বিভিন্ন সময় আমরা দেখেছি, রাজ্যের যে প্রান্তে যে আধিকারিককে যে নির্দেশ দেওয়া হয় তৎক্ষণাৎ সেই ব্যবস্থা নেওয়া হয়। অর্থাৎ যদি কোনো আধিকারিককে সরিয়ে দিতে বলে তৎক্ষণাৎ সরিয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া হয় থাকে। কিন্তু এক্ষেত্রে মুখ্য সচিব মনোজ পন্থ কিন্তু সেটা না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো সেই জিনিসটা করেছেন, যেখানে আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তো অর্থাৎ যে এফআইআর দায়ের দূরের কথা, তাদের বিরুদ্ধে 2 জনকে মাত্র সরিয়েছে নির্বাচন সংক্রান্ত কাজ থেকে, কিন্তু তাদেরকে সাসপেন্ড করেনি। নির্বাচন কমিশন সরাসরি বলেছিলেন সাসপেন্ড করতে, কিন্তু সেই সাসপেন্ড তো দূরের কথা, তাদের কাজ থেকে অনেককে সরায়নি, সেই কাজে বহাল রেখেছেন। অর্থাৎ এটা কি নির্বাচন কমিশন মনে করছে যে সরাসরি তার নির্দেশকে কোথাও চ্যালেঞ্জ করছেন মুখ্য সচিব। মুখ্যমন্ত্রী রাজনৈতিক দল থেকে নির্বাচিত মুখ্যমন্ত্রী, একটা লিমিট থাকে, কিন্তু সেটা লিমিট ক্রস করে গিয়ে
নির্বাচন কমিশনকেও নানান ধরনের কটূক্তি করেছেন। কিন্তু মনোজ পন্থ আইএএস ক্যাডার, তিনি রাজ্যের আমলা, তাকে সেই সংবিধান মেনে তো কাজ করতে হবে। সুতরাং নির্বাচন কমিশনের যে এখতিয়ার রয়েছে সেই এখতিয়ার থেকেই সেই নির্বাচন কমিশন সেই দাবি রেখেছে। কিন্তু নির্বাচন কমিশনের সেই দাবিকে তোয়াক্কা না করেই কিন্তু একেবারে নির্বাচন কমিশনের যে নির্দেশিকা, সেই নির্দেশিকাকে একেবারে সরাসরি চ্যালেঞ্জ করেছেন মুখ্য সচিব। সুতরাং তার বিরুদ্ধে কি শাস্তির খাড়া ঝুলছে। আগামীকাল বিকেল 4টের মধ্যে দিল্লিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তাকে সশরীরে হাজির দিতে বলা হয়েছে এবং শুধু হাজির দিতে বলা হয়েছে এবং সেই ডাকে সাড়া পেয়ে অবশেষে চাপে পড়ে খুব ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গিয়ে আজ আগামীকাল সকালের ফ্লাইটেই কিন্তু দিল্লিতে উড়ে যাচ্ছেন। এই যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেই মনোজ পন্থ, রাজ্যের মুখ্য সচিব মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগী যিনি, সেই মুখ্য সচিব কিন্তু দিল্লি উড়ে যাচ্ছেন। অর্থাৎ তার কি এক্সপ্লেনেশন থাকে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়, নাকি তিনি আবার দিল্লি থেকে ফিরে এসে হয়তো দিল্লি থেকে ফিরে আসবেন এবং তার মাঝখানে আবার সেই যে 5 জনকে যে শাস্তির খাড়া ডেকেছেন, এফআইআর নির্দেশ দিয়েছেন, সেটা ইতিমধ্যে হয়তো কার্যকরী করেছেন, সেটা একেবারে প্রায় লিখিত করা হয়ে গেছে। মনোজ পন্থের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগেই সেই অর্ডার হয়তো রিলিজ হয়ে যাবে, নবান্ন থেকে রিলিজ হয়ে গিয়ে দেখাবে যে আমরা নির্বাচন কমিশন এফআইআর করতে বলেছিল, আমরা এফআইআর করে দিয়েছি। আপনারা দেখুন তাহলে মনোজ পন্থের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে, কেন ব্যবস্থা নেবে, সেটাই বটে। কিন্তু সেটা নির্বাচন কমিশনে মনোজ পন্থ কি গিয়ে বলবেন যে আমরা 5 জন আধিকারিকের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নিয়েছি, আপনি এফআইআর করতে বলেছিলেন, এফআইআর করেছি আমরা, আপনি সাসপেন্ড করতে বলেছিলেন, সাসপেন্ড করেছি আমরা, সেই বিষয় নিয়ে কি বলবেন মনোজ পন্থ? নাকি তাদেরকে সাসপেন্ড যেমন করেনি এদিন লিখিত বলেছেন, সেই সাসপেনশন যে করেনি বা তাদেরকে কাজে বহাল তবিয়তে রাখা, সেটাই গিয়ে দিল্লিতে শোনাবে। সেটা যদি শোনানোর পরে নির্বাচন কমিশন যদি মনোজ পন্থের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, সেটার এফেক্ট কি পড়তে পারে, বা নির্বাচন কমিশন যদি ব্যবস্থা নেন সেটার এফেক্ট কি পড়তে পারে, সেটা আমাদের অবশ্যই নজর রাখতে হবে। আমরা সে বিষয়টি তুলে ধরব সরাসরি নিউজ ওয়াচের পর্দায়। আমরা আরো একবার শোনানোর চেষ্টা করব যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই যখন 5 আধিকারিকের বিরুদ্ধে 5 আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশিকা দিয়েছিলেন, তারপরেই তেলে বেগুনে হয়ে কি বলেছিলেন শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়। 2 জন দুজন WBCS অফিসার ওনারা সাসপেন্ড করে দিল, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। কি সাহস! আন্ডার হুইচ রুল? বাবা সাহেব আম্বেদকর এই কনস্টিটিউশন তৈরি করেনি। আমরা সবাই ছোট থেকে জানি যেদিন ডেট অফ নোটিফিকেশন হয় ইলেকশনের, সেদিন থেকে ইলেকশন কমিশন অ্যাকশন নিতে পারে। আমরাও দেখে দেখে তাদের ঠিকমতো আমরা মানে অন্যান্য জায়গায় আমরা তাদের অল্টারনেটিভ দিয়ে দিই। এখন ইলেকশনের অনেক বাকি আছে। এখন থেকে কি ভেবেছেন এই এনআরসির নাম করে ব্যাকডোরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন? অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। যে কোনো সরকারি কর্মচারীদের পাশে গভর্নমেন্ট ছিল, আছে, থাকবে। টিচারদের ব্যাপারেও আপনারা জানেন, যাদের চাকরি গেছে তারা যাতে চাকরি ফিরে পায় তার জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের গাইডলাইন্স নিয়ে। গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশন খুব তাড়াতাড়ি চালু হবে, একটু ধৈর্য ধরুন। সব ব্যাপারে বিজেপির কোনো কাজ নাই, কোর্টে চলে যাচ্ছে, ভোটে যায় না কোর্টে। আর ভোট আসলেই নোট, ভোট ভোটার লিস্টের নামে বিজেপি পার্টি লিস্ট তৈরি করে একটা ভোটারের নাম যেন বাদ না যায়, এটা মাথায় সবাইকে রাখতে হবে। ভুলে যান পার্টি, ভুলে যান রাজনৈতিক দল, আপনার ঠিকানা আপনাকে রক্ষা করতে হবে। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। কালকে আমার 2 জন অফিসারকে
নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে নিয়ে একটা কবিতা লিখেছিলেন, সেখানে লাস্ট লাইন ছিল ভয় না পেলে ভয় দেখাবে কাকে। আজকে কি বলছে, তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ, পুলিশকে ভয় দেখাচ্ছ, শুনুন আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করবো জীবন দিয়েও, কোনো চিন্তা করবেন।